না, এখন যদি একজন মোহনবাগান ফ্যানকে জিজ্ঞাসা করা হয় যে 12 মিনিটের মূল্য ঠিক কতটা, আমার মনে হয় তাদের ভাবতে একটু সময় লাগবে যে হঠাৎ করে এরকম প্রশ্ন কেন। কিন্তু আনোয়ার আলী ডার্বিতে এই 12 মিনিটের মধ্যে যে চোটটা আবারও পেয়েছে, সেটা জানি না তাকে কতদিন মাঠের বাইরে রাখবে। তার ইনজুরি রিলেটেড যা কিছু আপডেট এই মুহূর্তে মার্কেটে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট হয়ে বেরিয়ে আসছে, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। এবং তার সাথে অবশ্যই ব্রেন্ডন হামিল, যাকে নিয়েও একটা খুব আশা ছিল মোহনবাগান ফ্যানেদের যে খুব তাড়াতাড়ি হয়তো ব্রেন্ডন হামিল ফিরে আসবে। সেটা কত তাড়াতাড়ি হবে, কত দিনের মধ্যে তাকে ফেরত পাওয়া যেতে পারে, সব কিছু নিয়েই কিন্তু এই মুহূর্তে রিপোর্ট উঠে আসছে। অ্যান্ড তার পাশাপাশি বিভিন্ন বিষয় রয়েছে, ইগর স্টিমাচের বক্তব্য, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হরমনজোত সিং খাবরার আপাতত রিহ্যাব স্টার্ট করা, অ্যান্ড অবশ্যই আইএসএল আপাতত যা সিচুয়েশন টপ 6-এ সব কিছু নিয়ে কথা বলবো ভিডিওটাতে। দেখো, শুরু করবো ইগর স্টিমাচের কথা দিয়ে, কারণ কিছুদিন আগে তিনি এএফএফে তার যে রিপোর্ট এএফসি এশিয়ান কাপ নিয়ে সেটা তিনি জমা দিয়েছেন এবং সেখানে বহু বিষয় উঠেছে। বেশি কিছু বিষয় নিয়ে কথা বলবো না, কিন্তু একটা বিষয় যেটা আমার কাছে অন্তত ভীষণভাবে ইররেলিভেন্ট লেগেছে, যেটার সাথে সত্যি খুব একটা কানেকশন পাওয়া যায় না, বহু বিষয়ের সাথেই তার এখন কথাবার্তার কানেকশন পাওয়া যায় না। ডিটেলস একটা ভিডিও হয়ে যাবে সেটা নিয়ে, যদি তোমরা চাও তাহলে অবশ্যই কথা বলতে পারি, কারণ দীর্ঘদিন ধরে এই বিষয়টা আমাদের সামনে বারবার করে খাওয়ানো হয় যে তিনি ঠিক কতটা আমাদের দেশকে ভালোবাসেন, আর আমরা ফুটবল ফ্যানরা ঠিক আমাদের দেশকে কতটা ভালোবাসা থেকে দূরে থাকি, এটা তিনি বারবার পয়েন্ট আউট করার চেষ্টা করেন। কিন্তু সেইগুলো নিয়ে না কথা বলে আমার মনে হয় একটা বিষয় যেটার কোনো রকমভাবে রেলিভেন্সি নেই, সেটা নিয়ে কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা কোথাও এক্সপেক্ট করছি, আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা এক্সপেক্ট করছি যে আমাদের দেশ এশিয়ান কাপের মঞ্চে গিয়ে ভালো খেলবে। কিন্তু সেই আমরা ফুটবল ফ্যানরাই যখন দেখি যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আমাদের দেশের একটা ক্লাব তারা খুব বাজেভাবে পারফরমেন্স করে, আমাদের এখানে এএফসি কাপে দুটো ক্লাব তারা বাংলাদেশের ক্লাবের কাছে, মালদ্বীপসের ক্লাবের কাছে হারে, তখন কোথাও আমরা প্রশ্ন তুলি না। এবং যদি এই ধরনের রেজাল্ট হয় তাহলে আমরা এশিয়ান কাপে ভালো কিছু করতে পারবো, এই এক্সপেকটেশন ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা রাখেন কীভাবে। আমি সিরিয়াসলি বলছি, এতদিন ফুটবল দেখার অভিজ্ঞতা থেকে এই যে তার লজিক রয়েছে, এই লজিকের সাথে অন্তত আমাদের যে ফুটবল বোঝার লজিক রয়েছে, হয়তো আমরা টেকনিক্যাল পারসন না, তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তিনি একটা গোল্ডেন জেনারেশনে ক্রোয়েশিয়াকে লিড করেছেন, তিনি বেশ কিছু বড় ক্লাবে খেলেছেন, বড় জায়গাতে কোচিং করিয়েছেন, ক্রোয়েশিয়ার মতো দেশকে তিনি কোচিং করিয়েছেন। তার ফুটবল অভিজ্ঞতা, তার টেকনিক্যাল নলেজ, তার যে ব্যাপ্তি রয়েছে, তার যে লেজেন্ডারি একটা ফেস রয়েছে, এটা নিয়ে আমাদের কোথাও কোনো প্রবলেম নেই। বাট অন্ততপক্ষে আমরা ফুটবল ফ্যানরাও যতটুকু ফুটবল বুঝি, সেইটুকু দিয়ে মনে হয়েছে যে এইটা লজিকে খাটে না। আমি তাকে অন্তত কোনোভাবে ছোট করতে চাই না, তিনি যথেষ্ট বড় মাপের একজন কোচ, বাট এই লজিক সত্যি যদি খাটতো তাহলে গোটা ওয়ার্ল্ড ফুটবলের দিকে তাকালে দেখা যাবে যে একটা দেশের ক্লাব খুব ভালো পারফরমেন্স করছে, বাট তার যে দেশ রয়েছে তারা তাদের যে কন্টিনেন্টাল টুর্নামেন্ট রয়েছে বা ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে গিয়ে ফেল করছে। আমি যদি ওয়ার্ল্ড ফুটবলকে এখানে সাইডে করে দিই, ইউরোপিয়ান ফুটবলকে যদি এখানে সাইডে করে দিই, যদি আমরা এশিয়ান ফুটবল নিয়ে কথা বলি, তাহলে আজকে জর্ডান কিন্তু ফাইনাল খেলছে। জর্ডান কালকে সাউথ কোরিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে। আমরা কেউ মনে করতে পারছি না, হঠাৎ করে যদি ইনস্ট্যান্স এখনই মনে করতে হয় যে জর্ডান থেকে কোন ক্লাবটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, আমরা হঠাৎ করে মনে করতে পারবো না, কারণ আমাদের এটা মনে করার মতো প্রসঙ্গই না। সৌদি আরবিয়ার তাদের ক্লাবরা আপাতত এশিয়ান ফুটবল তো ছাড়ো, অনেক ইউরোপিয়ান যে ফুটবল ক্লাবস রয়েছে তাদেরকে বিট করে দিতে পারে, এরকম একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে। বাট যখন এএফসি এশিয়ান কাপ আসছে তখন কিন্তু তারা সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে, বাট ওভারঅল যখন একটা কন্টিনেন্টাল টুর্নামেন্ট তারা কিন্তু পারছে না। তো আমার মনে হয় না একজন ফুটবল ফ্যান হিসেবে যে সত্যি আমরা ক্লাব টুর্নামেন্টে আমাদের এখানে 3টে ক্লাব কীরকম পারফরমেন্স করলো সেই অনুযায়ী আমাদের দেশকে নিয়েও এক্সপেকটেশনটা সেরকম থাকবে। হ্যাঁ, আমাদের এখানে ক্লাবরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করতে পারে না, বাট লাস্ট সিজনে আমরা ইরাকের ক্লাবকে 2বার হারিয়েছিলাম। এএফসি কাপে হ্যাঁ আমাদের এখানে ক্লাবগুলো 2বার, মোহনবাগান একবার, ওড়িশা একবার, 2বার বাংলাদেশের ক্লাবের কাছে হেরেছে। মোহনবাগান গিয়ে মালদ্বীপসের ক্লাবের কাছে হেরেছে, বাট দ্যাট ডাজন্ট মিন কি সেখানে যে প্লেয়াররা খেলে তারা কোথাও আমার ন্যাশনাল টিমে ইম্পর্টেন্ট প্লেয়ার না। তুমি যখন টিম সিলেকশন করছো, এই মুম্বাই সিটি থেকে 6জন আর মোহনবাগান থেকে 7জন প্লেয়ারকে নিচ্ছ, 13জন প্লেয়ার তুমি এমন ক্লাব থেকে নিচ্ছ, টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর তুমি সেই দিকে আঙুল তুলছো যে এই ক্লাবরা তো ভাই পারফরমেন্স করতে পারে না, তাহলে তুমি সেই প্লেয়ারদেরকে কী বেসিসে সিলেক্ট করছো, এটা কিন্তু সবাই কোশ্চেন করতে শুরু করবে যে মুম্বাই সিটি এফসি তো ভালো কিছু করতে পারছে না, তাহলে 6জন প্লেয়ার কী করছে আমার ন্যাশনাল টিমে। মোহনবাগান তো বাংলাদেশের ক্লাবের কাছে হেরেছে, মালদ্বীপসের ক্লাবের কাছে হেরেছে, তাহলে সেখানে 7টা প্লেয়ার, ইভেন আনোয়ার আলী চোটের মধ্যে, আশিক কুরুনিয়ান চোটের মধ্যে, এই দুটো প্লেয়ারও যে কোনো মুহূর্তে টিমের সাথে ঢুকতে পারে। ইভেন মুম্বাইতেও সেরকম কিছু ব্যাপার রয়েছে।
তো খুঁজলে দেখা যাবে যে এই দুটো ক্লাব থেকে 17-18 জনের মতো প্লেয়ার রয়েছে, ওরা তো ন্যাশনাল টিমে ঢোকার জন্য দাবিদার। তাহলে সেখানে কি প্যারামিটারের সিলেকশনটা হচ্ছে? নিশ্চিতভাবে তাদের কোয়ালিটি দেখে। তো ক্লাব কী পারফরমেন্স করছে ওভারঅল, আর আমার দেশে আমার টিমকে নিয়ে, আমার প্লেয়ারদেরকে নিয়ে কি এক্সপেকটেশন থাকছে, এখানে প্রশ্ন তোলাটা খুব একটা রেলিভেন্সির কাজ কিন্তু করেনি। বাকি বহু বিষয় তিনি বলেছেন, আমি আর এই ভিডিওতে লেন্দি করে সেটাকে বলতে চাই না। তোমরা প্রত্যেকেই সেই আর্টিকেলগুলো, রিপোর্টগুলো দেখেছো, না দেখে থাকলেও গিয়ে সার্চ করতে পারো, ইজিলি অ্যাভেলেবেল রয়েছে। সেখানে তোমরাই বুঝতে পেরে যাবে যে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন, কী করতে চাইছেন, আর অ্যাকচুয়ালি তার মাথার মধ্যে কী রয়েছে, যার মধ্যে কোনোটাই ইন্টারকানেক্টেড না। নেক্সট হচ্ছে যে বেশ কিছু প্লেয়ার রয়েছে, তারা চোটের আঘাতে রয়েছে, তারা কিন্তু ফিরে আসছে, যার মধ্যে অবশ্যই কিন্তু হরমনজোত সিং খাবরা। এবং হরমনজোত সিং খাবরা কিন্তু ফিরে আসছে, আজকে তার রিহ্যাব স্টার্ট হয়েছে বলে ইস্টবেঙ্গলের তরফ থেকে ছবি দিয়ে জানানো হয়েছে। এবং মোটামুটি যদি ফেব্রুয়ারি মাসে যে রিমেনিং টাইমটা রয়েছে সেখানে রিহ্যাবটা চলে, এই বাকি 21-22 দিন, তাহলে একটা সম্ভাবনা রয়েছে যে মার্চ মাসে তাকে হয়তো ফিরে পাওয়া যেতে পারে। একটা বিরাট বড় চান্স কিন্তু থেকে যাচ্ছে। এর পরের ব্যাপারটা অবশ্যই বলতে হয় মোহনবাগানের চোট আঘাত নিয়ে। ভাই সিরিয়াসলি বলছি, যা সিচুয়েশন চলছে, যেভাবে কোথাও এই যে শুরু করলাম 12 মিনিট, যে 12 মিনিটটা ঠিক এই মুহূর্তে কতটা দামি একজন মোহনবাগান ফ্যানের কাছে, সেটা কিন্তু কেউ সহজে উত্তর দিতে পারবে না। তার কারণটা এটাই যে আনোয়ার আলী ঠিক কতদিন মাঠের বাইরে থাকবে, আনোয়ার আলীকে কতদিন এই চোটটা ভোগাবে, এখন অবধি কিন্তু জানা যাচ্ছে না। কেউ বলছে 2 উইকস, কেউ বলছে 3 উইকস, কেউ বলছে হয়তো তার বেশিও হতে পারে। কিন্তু এটা নিয়ে একটা কোথাও আলাদাভাবে আমরা কথা বলতে পারি যে কী এমন দরকার পড়লো যে আনোয়ার আলীকে এত তাড়াতাড়ি নামাতে হলো। খুব একটা কি দরকার ছিল? কারণ ওই একটা ম্যাচ 12 মিনিট কোথাও আরও বড় ধাক্কা কিন্তু দিয়ে গেল। এবং তার সাথে ব্রেন্ডন হামিলেরও যা অবস্থা, সেখানেও কিন্তু বারবার রিপোর্ট উঠে আসছে যে 2 to 3 উইকস কিন্তু ব্রেন্ডন হামিলকেও মাঠের বাইরে থাকতে হবে। আপাতত যা সিচুয়েশন রয়েছে, সেখানে এই দুজন ডিফেন্ডারের চোট কিন্তু মোহনবাগান কোচকে যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এবং তারা কবে ফিরবে, কবে আবারও পিক ফর্মে তারা দেখা দেবে, দ্যাট ইজ এ বিগ ডাউট। এবং সেখানে কোথাও আরও একটা জল্পনা এর সাথে ইন্টারকানেক্টেড হয়ে উঠেছে যে যদি সত্যি ব্রেন্ডন হামিলকে 2 to 3 উইকস না পাওয়া যায়, তাহলে তো আইএসএলের ম্যাচগুলোর একটা মেজর পোর্শন সেখানে বাদ চলে যাচ্ছে। তাহলে কি কোথাও এমনও হতে পারে যে তাকে ইনজুরি গ্রাউন্ডে আনরেজিস্টার করে জনি কাউকে সেই জায়গাতে রেজিস্ট্রেশন করানো হলো, এবং হুগো বুমো ঠিক যেরকমভাবে ছিল সেইভাবেই মোহনবাগানের সাথে থেকে গেল। এরকম কিন্তু একটা চান্স তৈরি হচ্ছে। কারণ আজ থেকে প্রায় 4-5 দিন মতো আগেই হবে বোধহয়, আমি কিন্তু যখন টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে অলমোস্ট একটা ডিসিশন প্রায় হয়ে গেছে যে জনি কাউকে সব কিছু ঠিকঠাক থাকলে, সব রকম পরিস্থিতি ঠিকঠাক থাকলে হয়তো তাকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হবে, তাকে এইবারের আইএসএলের টিমের রিমেনিং ম্যাচের জন্য রেজিস্টার করে নেওয়া হবে। কিন্তু সেটা কার পরিবর্তে তখনও জানা যায়নি, এখনও অবধি সেটা নিয়ে কিন্তু ক্লিয়ার কাট কোনো রকম আইডিয়া উঠে আসছে না। নেক্সট ব্যাপারটা কিন্তু অবশ্যই বলতে হবে, লাস্ট ব্যাপারটা অবশ্যই বলতে হয় কিন্তু আইএসএল নিয়ে। আইএসএলের আপাতত যা লিগ স্টেজ রয়েছে সিরিয়াসলি জমে ক্ষীর হয়ে গেছে। আগের দিনকে আমরা দেখেছিলাম জামশেদপুর এফসি 6 নম্বরে ক্লাইম করে উঠে এলো, আজকে বেঙ্গালুরু 1-0 চেন্নাইকে হারিয়ে 6 নম্বরে ক্লাইম করে উঠে এলো। তো যথেষ্ট পরিমাণে টানটানা একটা জায়গা রয়েছে। কিন্তু সবথেকে যাদের কাছে বেস্ট চান্স রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু বেঙ্গালুরু এবং জামশেদপুরের থেকে 3টে করে ম্যাচ কম খেলেছে। নর্থ ইস্ট ওই দুটো ক্লাবের থেকে একটা করে কম ম্যাচ, কিন্তু নর্থ ইস্টের থেকেও 2টো করে কম ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে। এবং চেন্নাইন এফসি তারা পয়েন্টে সমান রয়েছে ইস্টবেঙ্গলের সাথে, কিন্তু ম্যাচ তাদের 3টে বেশি রয়েছে। তো সব দিক দেখলে যদি কোথাও নিউমেরিক্যাল অ্যানালিসিস করা হয় এবং কোথাও ইস্টবেঙ্গল পজিটিভ পয়েন্ট তুলবে অ্যাটলিস্ট পরের 3টে ম্যাচ থেকে, তাহলে কিন্তু এটা বলে দেওয়া যেতে পারে যে বাকি যে টিমগুলো ইস্টবেঙ্গলের ওপরে ধারে কাছে সামনে রয়েছে, তাদের থেকে ইস্টবেঙ্গল অনেকটা বড় একটা জাম্প নিয়ে নেবে। যে সামনের 3টে ম্যাচ থেকে অ্যাটলিস্ট যদি 7 পয়েন্টও ইস্টবেঙ্গল তুলতে পারে, যে 2টো উইন 1টা ড্র, এরকম যদি রেজাল্টও হয়, 3টে উইন হলে তো ভাই কোনো কথাই নেই। সিরিয়াসলি টপ 6 খুব ভালোভাবে ইস্টবেঙ্গল সেই জায়গাটা নিজেদের জন্য করে নিতে পারবে। বাট যদি 5-7 পয়েন্টসও হয়, 3-3-1 আমি যদি ধরে নিই যে 3টে ম্যাচ থেকেই পজিটিভ পয়েন্টস, তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালোভাবে শক্তপোক্তভাবে একটু ভালো রকম ডিফারেন্স নিয়ে নিজেদেরকে টপ 6-এ নিয়ে যেতে পারবে। বাট সেটা করতে গেলে, যেটা বারবার আমরা বলেছি যে ডিসেম্বরের শেষের দিকে যখন কথা হয়েছে রেগুলার ভিডিওতে, যে এই যে ইস্টবেঙ্গলের পয়েন্ট লসটা, উইনিং লস রাদার বলা হলো, পয়েন্ট তো লস করেনি শেষের দিকে ইস্টবেঙ্গল, উইনিং লসটা কিন্তু কোথাও ফ্যাক্টর হয়ে যেতে পারে। বাট সেখানে রেফারিরও একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কারণ রেফারির যে পরিমাণে আমরা অকর্মণ্যতা দেখেছিলাম, রেফারিকে যেভাবে আমরা বাজে ডিসিশন নিতে দেখেছিলাম, সেটাও কোথাও একটা বিরাট বড় রোল প্লে করেছিল যে ইস্টবেঙ্গল সেই ম্যাচগুলো থেকে পজিটিভ পয়েন্ট পায়নি।
বাট কোথাও পরবর্তী যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল যদি সেই জায়গা থেকে ফিরে এসে আবারও উইনিংয়ের রাস্তাটা ধরতে পারে, পরপর 3 পয়েন্টের রাস্তা ধরতে পারে, তাহলে কিন্তু টপ 6-এ নিজেদের যে পজিশন রয়েছে সেটাকে মজবুত করতে পারবে এবং আবারও একটা প্লে অফ বা আবারও একটা টুর্নামেন্টের ভালো ফিনিশ কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানরা এখান থেকে স্বপ্ন দেখতে পারে। বাকি যে মোটামুটি 11টা ম্যাচ ইস্টবেঙ্গলে বাকি রয়েছে সেই 11টা ম্যাচের শেষে দেখা যাক বাকি কোথায় গিয়ে ইস্টবেঙ্গল শেষ করে। বাট আমার এই ভিডিওটা এখানেই শেষ হলো। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।